আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর এটি হচ্ছে আমার পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর গোশতের খোরমা। এই রেসিপিটি একমাত্র আমাদের পুরান ঢাকার যারা অরিজিনাল রয়েছেন তাদেরই রেসিপি। তো চলে যাই রেসিপিতে। এই যে দেখতে পাচ্ছ মাংসগুলো, এগুলো হচ্ছে কোরবানির গোশত। এগুলা সবসময় অনেক বড় বড় পিস নিতে হয়। আমার আম্মু তো আরও অনেক বড় পিস নেয়। তো আমি খালাকে দিয়ে ভালো করে কুটিয়ে কাটিয়ে সুন্দর করে এখানে এই যে দেখতে পাচ্ছ 1 চামচ আদা আর 1 চামচ রসুন আর 2 চামচ তেল দিয়ে প্রায় 5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই গরুর গোশতের খোরমাটা রান্না করতে কিন্তু মশলার পরিমাণ একদম কম লাগে। মশলার পরিমাণ কম হলেও রান্নার স্বাদ কিন্তু একদম কম না। এটির স্বাদ একদমই অন্যরকম। আসলে কোরবানি ঈদের মাংসর কিন্তু মনে হয় আল্লাহর রহমত বা বরকত একটু বেশি, যার জন্য এটা যেভাবে আমরা রান্না করি না কেন এটার স্বাদ দ্বিগুণই হয়। তো এখন আমরা শুরু করে দিচ্ছি রান্নার প্রসেস। আমি সেই ম্যারিনেট করা মাংসটি পাতিলে দিয়ে চুলার ওপর বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি কোনো প্রকার মশলা বা তেল বা অন্য কিছু ইউজ করিনি। তোমরা আগের পাতিলটি দেখতে পেয়েছো, আসলে পাতিলটি ছোট হয়ে গিয়েছিল, তাই আমি আবার বড় পাতিলে এটি ঢেলে চড়িয়ে দিয়েছি। এখন এই যে মাংসটি যে দেখতে পাচ্ছ, এটি প্রায় 2 বলক শুধু আনানোর পরই মাংসটা এমন হয়ে গিয়েছে। আলাদা কিন্তু আমি কোনো তেল দিইনি। যে তেলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাংসরই তেল। এভাবে করে আমি এই মাংসটাকে প্রায় 2-3 দিন শুধু জাল দিব। তবে একদম নাড়াচাড়া করা যাবে না, শুধু 2 বার ভালো করে নেড়ে দিতে হবে। কারণ আমি এই মাংসটা যদি বারবার নাড়াচাড়া করি তাহলে মাংসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিন মাংসটা আমি জাল করার পর মাংসটার রূপ হয়েছে ঠিক এমন। তবে মাঝখানে আমি এই মাংসটার মধ্যে কিছু চর্বি দিয়ে দিয়েছিলাম। চর্বিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটার মধ্যে আলাদা একটা স্মেল হবে আর মাংসটা ভেঙে যাবে না, একটু শক্ত শক্ত হবে। এখন চলে এসেছি আমি খোরমা রান্না করার একদম শেষ প্রসেসে। এই প্রসেসটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল। তো এখানে আমি প্রায় 1 কেজি তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচি আর একটি তেজপাতা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই মশলাটা আমি একটু গরম করে তেলের মধ্যে এটার অ্যারোমা যত পর্যন্ত না ছড়িয়ে যায় তত পর্যন্ত এটা গরম করে নিব। তোমাদেরকে আমি করছি বললেও আসলে এই পুরো রান্নাটাই করেছে আমার বোন। কারণ আমি কিন্তু এই রান্নাটা একদমই পারি না, আর এজন্যই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে আমার একটু লেট হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। প্রথমেই দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিব এখন 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, অবশ্যই কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োটা যদি আমরা বাসায় করে নেই তাহলে সেটার স্মেলটা কিন্তু একদম অন্যরকম হয়, খেতেও খুবই অসাধারণ লাগে। এখানে আমি কিন্তু কোনো কাঁচামরিচের গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না।
এখন দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। আট কেজি গরুর গোশতের মধ্যে মশলার পরিমাণটা তো তোমরা নিশ্চয়ই দেখে নিলে যে খুব কম মশলা দিয়ে আমি এই গোশতটি রান্না করব। পরে আবার কিছু আদা রসুন পেস্ট আমার বোন দিয়ে দিয়েছে, কারণ আদা রসুন পেস্টটা একটু কম হয়ে গিয়েছিল। মশলাটা আস্তে আস্তে করে ভালো করে কষাতে থাকবো। মশলাটা কষানো হতে থাক, আর আমি পুরনো কথা নতুন করে আবার তোমাদেরকে বলছি, যারা নাকি তোমরা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে। আর যারা সব সময় তোমরা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্টস করে করে আমাকে উৎসাহ দাও, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ সেই মাংসটা, যেটি আমি 2 দিন ধরে জাল দিয়েছি, এই মাংসটা এই মশলার মধ্যে ছাড়ার আগে এটা আমি আরেকবার গরম করে নিব, কারণ আমি এখানে কিন্তু চর্বি দিয়েছি, আর চর্বি সহ আমি দিব না। এখান থেকে আমি মাংসগুলো তুলে তুলে এই মশলার মধ্যে দিয়ে দিব। চর্বি সহ যদি আমি এই মশলার মধ্যে দিয়ে দিই তাহলে মশলার সব গুণ চলে যাবে সেই চর্বিতে, তাই আমি চর্বিগুলো দিব না। গরম করার পর চর্বি থেকে গোস্ত কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে গোস্ত সেই মশলার মধ্যে দিয়ে দিব। গোস্তের সাইজটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু শুকে এত বড় হয়েছে। আসলে এই খুরমার গোস্তটা সাইজে একটু বড় করে নেওয়া হয়, অনেকে আরও অনেক বড় করে নেয়, তবে আমি এভাবেই মিডিয়াম সাইজ নিয়েছি। তোমরা অনেকেই এই খুরমার রেসিপিটা দেখে ভাবছো, ওরে বাবা এত চর্বি আর এত তেল, অনেক ফ্যাটি। আসলে পুরান ঢাকা বলে কথা, একমাত্র এই রেসিপিটা যারা নাকি অরিজিনাল ঢাকার, পুরান ঢাকার, তারাই শুধু জানে এই খুরমা রান্নাটা। এই খুরমা রান্না আমি কখনো অন্য কোথাও দেখিনি, আর কাউকে রান্না করতেও দেখিনি। এটা সবসময় দেখতাম প্রথমে আমার দাদুকে রান্না করতে, তারপর দেখতাম আমার আম্মুকে রান্না করতে, আর এখন রান্না করেছে আমার বোন। আমি নিজেও কিন্তু এখনও এই রান্নাটা কখনোই করিনি, তবে ইনশাল্লাহ এবার তোমাদের সাথে আমিও শিখে গিয়েছি, আমিও রান্না করব নেক্সট ইয়ার। আস্তে আস্তে করে আমি কিন্তু সবগুলো গোস্ত দিয়ে দিচ্ছি। তবে এই খুরমাটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একদম নাড়াচাড়া করা যাবে না, কারণ বেশি নাড়াচাড়া করতে গেলেই ভেঙে চৌচির হয়ে যাবে। তবে এটি অনেক নাড়াচাড়া না করলেও সামান্য নাড়াচাড়া করার পরও একদম রান্নার শেষে নিচে কিছুটা ঝুরি থাকে, আর সেই ঝুরিটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের পুরান ঢাকার যারা নাকি আছে, এটা হচ্ছে ঈদের পরের দিনই তৈরি করে, তবে আমি পারি না বলে এতদিন পর তৈরি করলাম। আর যে নিচের যে ঝুরি মাংসটা থাকে সেটা দিয়ে তোমরা অনেকেই জানো যে আমাদের পুরান ঢাকার মধ্যে বাখরখানি খাওয়া হয়, সেই বাখরখানি তৈরি করা হয় সেই ঝুরি দিয়ে। আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। কোরবানি ঈদের 2 দিন 3 দিন পর সেই ঝুড়ি নিয়ে চলে যেতাম সেই বাখরখানির দোকানে আব্বুর সাথে, গিয়ে বাখরখানি বানিয়ে নিয়ে আসতাম সেই ঝুড়ি মাংস দিয়ে। তোমাদের যদি কখনো খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে সেটার স্বাদ একদম অন্যরকম ছিল। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ চর্বিগুলো, এই চর্বিগুলোও কিন্তু আমি ফেলে দিব না।
আমি যদি মাংসটা বেশি দিন রাখতে চাই তাহলে এই চর্বিটা আমি মাংসতে দিয়ে দিব। তবে আমার উনি চর্বি পছন্দ করেন না, তাই আমি এই চর্বিটা আর এটাতে দেইনি। গোস্তগুলো দেওয়ার পর মশলার মধ্যে আমি কিন্তু একদম নাড়াচাড়া করিনি। এটি একটু ভাজা হওয়ার পর আমি এখন নেড়ে দিচ্ছি। আমি অবশ্য না, আমার আপু নেড়ে দিচ্ছে। নিচের গোস্তগুলো ওপরে দিয়ে দিচ্ছেন আর ওপরের গোস্তগুলো নিচে দিয়ে দিচ্ছেন। নাড়াচাড়ার সময় আবারও বলে দিচ্ছি, খুব সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। গোস্তটা একটু ভাজা ভাজা করে এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে গোস্তের ভিতরে যেন মশলাটা ভালো করে চলে যায়। আর আমি এটা যেহেতু চর্বির মধ্যে আঁচ করেছি, তাই গোস্তটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। এখন এই পানিটা পেয়ে গোস্তটা একটু নরম হবে। চুলার উপরে আমি এভাবে ঢেকে একদম কম আঁচ দিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছ আঁচ, একদম লো ফ্লেমে থাকবে চুলার আঁচটা। এটা আমি ততক্ষণ চুলায় রাখবো যতক্ষণ না যে আমি এক্সট্রা পানিটা দিয়েছি সেটা না শুকে। শুকা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই গোস্তের খুরমাটা তোমরা যখন রান্না করবে তখনই বুঝতে পারবে এটার স্বাদ আর স্মেলটা কেমন হয়। আমার কিচেন কিন্তু বেডরুম থেকে অনেক দূরে, আর এটা যখন আমি চুলায় এভাবে লো ফ্লেমে বসিয়ে রাখি, আমার এটা একদম খেয়াল রাখতে হয় না, কারণ এটা যখন গরম হয়ে যায় এটার স্মেলটা এমনিতেই কিচেন থেকে বেডরুমে চলে যায়, তখন বোঝাই যায় আসলে এটা একদম হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার গরুর গোস্তের খোরমাটা কিন্তু হয়ে গিয়েছে। লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিচ্ছি ঘি, স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য। যাই হোক, তোমরা বাসায় এটি ট্রাই করবে। আমি আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।